বৃষ্টির মধ্যেই নিজে গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছিলেন, তখন রাত প্রায় 1টার কাছাকাছি হবে। থানায় একটা ফাইলে আটকে গিয়েছিলেন। ফাইলের কাজ কমপ্লিট করে তিনি এখন এই নির্জন রাস্তা দিয়ে বাসায় যাচ্ছেন। তার বাসায় যাওয়ার কোন ইচ্ছেই নেই, কারণ যাদের জন্য বাসায় যাবে তারাই তো আজকে বেঁচে নেই। তার সুন্দর একটা সংসার ছিল, তার স্ত্রী এবং একটা ছোট মেয়েকে নিয়ে তিনি খুব খুশি ছিলেন। কিন্তু কোন এক গুন্ডা তার স্ত্রী এবং মেয়েকে তার চোখের সামনে খুন করে। সেই দিন রফিক সাহেব খুবই অসহায় ছিল। তিনি একজন পুলিশ হয়েও কিছু করতে পারেন নাই তার নিজের বউ এবং মেয়ের জন্য। আজ 21 দিন হলো সে তার পরিবার হারিয়েছে। তার এই পৃথিবীতে আর কেউ নেই, তাই সে যখন ইচ্ছে তখন বাসায় যায়। সে অনেক দিন ধরে একটা সঠিক মানুষ খুঁজতেছে যে কিনা তার হতে তার স্ত্রী এবং মেয়ের খুনের প্রতিশোধ নিতে পারবে। তিনি খুব ভালো করেই জানে তার একার পক্ষে এই কাজটা সহজ হবে না। তাই সে সকল জায়গায় একজন শক্তিশালী এবং সাহসী মানুষ খুঁজতেছে, কিন্তু কোনভাবেই পাচ্ছে না। রফিক সাহেব বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করতেছে, তখন তার চোখ আটকে যায় রাস্তার পাশে একটা বেঞ্চের দিকে। সে গাড়ি থামিয়ে দেয়। ভালো করে খেয়াল করে দেখে একটা অল্প বয়সের ছেলে মাথা নিচু করে এই বৃষ্টিতে ভিজতেছে। রফিক সাহেব গাড়ি থেকে বেরিয়ে ছেলেটার সামনে যায়। হঠাৎ একটা গাড়ির শব্দ পেয়ে আমি সামনে তাকাই। সামনে তাকিয়ে অনেক খুশি হই, কারণ আমার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। তার ডান হাতে একটা পিস্তল আর অন্য হাতে একটা টর্চ লাইট। লোকটার মুখ আমি দেখতে পারতেছি না, কারণ লোকটা রেইনকোট পরা ছিল। লোকটাকে আমি এক পলক দেখে আবার মাথা নিচু করে নিলাম। আমি জানি লোকটা আমাকে মারতে এসেছে, কারণ এই রকম অনেক দেখেছি মুভিতে যে গুন্ডারা পথে ঘাটে যে কাউকে মেরে ফেলে। আমার ভালো লাগতেছে, কারণ একটু পরেই হয়তো আমি এই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাব। লোকটা হঠাৎ করেই আমার দিকে গুলি তাক করে। এইবার আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। এই হাসিটা যেন বিশ্ব জয়ের হাসি। আমার এমন হাসি দেখে লোকটা যে অবাক হয়েছে সেইটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। আমার এত সাহস কোথা থেকে এলো আমি নিজেও জানি না, কারণ আমি সাধারণত একটু ভীতু টাইপের ছেলে ছিলাম তখন। আমি নিজেই বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি নিজের মৃত্যুকে এইভাবে সামনে দেখেও হাসতেছি। হঠাৎ করেই লোকটা আমার থেকে এক কদম পিছে গিয়ে আমার দিকে গুলি শুট করে। নিজের চোখের সামনে যদি কেউ গুলি চলতে দেখে আমি শিওর সে তখন সাথে সাথেই একটু সময়ের জন্য হলেও চোখের পলক ফেলবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি কোন পলক ফেলি নাই। এক কথায় আমি একটুও ভয় পাইনি। ভয়ই বা পাবো কেন? আমি তো এটাই চেয়েছিলাম। কারো শরীরে গুলি লাগার পরে তো ব্যথা লাগার কথা, প্লাস রক্ত বের হওয়ার কথা। তাহলে আমার ব্যথা লাগতেছে না কেন? তার মানে মৃত্যু এত সহজ। কিন্তু এরপর ভালো করে নিজের শরীরের দিকে চেয়ে দেখি আমার কোথাও গুলি লাগে নাই। এর মানে লোকটা আমার শরীরে গুলি করে নাই। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটা আমার হাত চেপে ধরল আর আমাকে জোর করে গাড়িতে বসিয়ে দিল। এখন আমার প্রচন্ড শীত করতে লাগলো। এত সময় যে বৃষ্টিতে ভিজেছি এর জন্যই হয়তো শীত করতেছে। আমি চুপ করে গাড়ির ভিতরে বসে আছি। জানি না লোকটাকে কি করবে আমার সাথে। আমাকে কেনই বা তার গাড়িতে উঠাল। এতক্ষণ পর্যন্ত তার মুখটা আমি দেখতে পাইনি। তিনি এইবার তার শরীর থেকে রেইনকোট খুলে ফেলল। এইবার আমি অবাক না হয়ে পারলাম না, কারণ লোকটা যে একটা পুলিশ অফিসার। পুলিশ ইউনিফর্ম পরে আছে। ইউনিফর্মের এক পাশে লেখা আছে রফিক। তার মানে ইনি রফিক। কিন্তু আমি বুঝতেছি না একজন পুলিশ হয়ে আমার সাথে তিনি এমন করতেছে। আমার মনের হাজার রকমের প্রশ্ন আসতে লাগলো। তখনই লোকটা বলল,
আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি সম্পূর্ণ একা। তুমি কি আমার সাথে যেতে ইচ্ছুক? লোকটা। আমি এমন কথা শুনে পুরাই অবাক হয়ে যাই। এই পুলিশ অফিসার আমাকে কি বলতেছে কিছুই মাথায় আসতেছে না। আমাকে চেনে না জানে না, হুট করেই বলে ফেললো তার সাথে যাব কি না। কোথায় যাব? আর এই পুলিশ অফিসারই বা বুঝলো কিভাবে যে আমার থাকার জায়গা নেই? এই বিষয় নিয়ে মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার। আমি কোন কথা বলতেছি না। লোকটা আবার আমাকে জিজ্ঞেস করলো, ভয় নেই, আমি তোমার কিছু করব না। যদি তুমি যেতে ইচ্ছুক, তাহলে যেতে পার। অনেক রাত হয়েছে, বাসায় ফিরতে হবে। আঙ্কেল, আমি রাজি। আমি মনের ভিতরে আর কোন জড়তা না নিয়েই বলে ফেললাম। এরপর লোকটা গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি চালাতে লাগলো। আমি শীতে কাঁপতে লাগলাম গাড়ির ভিতরে বসেই। সেই রাত থেকে আজকের রাত পর্যন্ত আমি এখনো মুখে কিছু দেই নাই। পেটে প্রচন্ড ক্ষুধা, প্লাস এই ঠান্ডার মধ্যে হঠাৎ করেই আমি গাড়ির সিটে বসেই জ্ঞান হারিয়ে ফেলি। এটা লোকটার চোখ এড়ালো না। তিনি গাড়ি থামিয়ে আমার পালস চেক করতে গেলেন। তখনই আমার শরীরে তার হাত লেগে যায়। তিনি বুঝতে পেরে যায় যে আমার প্রচন্ড জ্বর এসেছে। তাই তিনি তাড়াতাড়ি করে আমাকে তার বাসায় নিয়ে যায়। ব্যাস, এইভাবেই আমার আর রফিক আঙ্কেলর পরিচয় হয়। আমার যখন জ্ঞান আসে, তখন আমি আস্তে আস্তে চোখ মেলে সামনে তাকাই। আমি নিজেকে সুন্দর একটা রুমে আবিষ্কার করি। চারিপাশে দেখতে লাগলাম, কিন্তু কাউকে দেখতে পারতেছি না। তাই বিছানা থেকে উঠতে যাব, তখনই সেই পুলিশ অফিসারটা আমার সামনে এসে হাজির হয়। আর বলল, এই এই কি করতেছ? বিছানা ছেড়ে উঠতে হবে না। তুমি অসুস্থ। আঙ্কেল, আপনি কে? আর আমি এখানে কেন? কি করে এলাম এই রুমে? আমি। আস্তে আস্তে। এত ব্যস্ত হলে চলবে? তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও, এরপর আমি সব খুলে বলবো। আমি অসুস্থ হলাম কিভাবে? কই, আমার তো কোন কিছুই হয় নাই। আমি কিছুই যখন হয় নাই, তাহলে আজ 2 দিন পরে তোমার জ্ঞান ফিরে এলো কেন? মানে, এই 2 দিন আমার জ্ঞান ছিল না? আমি অবাক হয়ে, হুম, ডাক্তার বলেছে তুমি অনেক সময় না খেয়ে থাকার জন্য এমনটা হয়েছে। আমি কিছু বললাম না, চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। এছাড়া যে আর কিছু করার নেই আমার। এই আঙ্কেল না থাকলে আজকে হয়তো আমি এই পৃথিবীতে থাকতাম না। আচ্ছা, আঙ্কেল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? কেন আমাকে ডাক্তার দেখালেন? আমি মারা গেলেই ভালো হতো। আমি চোখ থেকে পানি বের করে বললাম, তুমি এমনটা বলতেছ কেন? আমি কিছুটা আন্দাজ করতে পারতেছি, কিন্তু সবকিছু তোমার কাছে শুনতে চাই। যদি তুমি মনে করো যে আমাকে বলবে, তাহলে বলতে পারো। আচ্ছা, তাহলে শুনুন। এরপর আমি আঙ্কেলকে সবকিছু খুলে বললাম। আঙ্কেল সবকিছু শুনে বলল, এই কাজটা তোমার একদমই ঠিক হয়নি। কারণ তারা তোমার নিজের বাবা, মা, ভাই। তারা তোমাকে বকাঝকা করতেই পারে। তাই বলে যে বাসা ছেড়ে পালিয়ে আসতে হবে, এটার কোন মানেই হয় না। আঙ্কেল, চুপ। আচ্ছা, ঠিক আছে, তুমি আগে সম্পূর্ণ সুস্থ হয়ে নাও। এরপর আমি তোমাকে তোমার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি। না, আঙ্কেল, আমি আর আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই না। যেখান থেকে একবার চলে এসেছি, সেখানে আর ফিরে যেতে চাই না। দরকার হয় না খেয়ে মারা যাব, তবুও আর বাসায় ফিরে যাব না। যদি কোন দিন যেতেই হয়, তাহলে সেই দিনই যাব যেদিন নিজের যোগ্যতায় কিছু হতে পারবো। আমি জোরে বললাম। খুব অভিমান জমে আছে বাসার সকলের প্রতি। কয়েকদিন যাক, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর বাসায় যেও কেমন? আঙ্কেল,
আঙ্কেল, আপনি আমাকে যতই বলুন না কেন আমি আর বাসায় ফিরে যাচ্ছি না। আপনি বরং আমাকে যেতে দিন। আমি এখানে থেকে শুধু শুধু আপনাকে কষ্ট দিতে চাই না। আমি খুব বড় মানুষের মতো কথা বলতেছ। তুমি জানো আমি কে? আপনি যেই হন না কেন, আমি এখন কাউকে ভয় পাই না। ভয় তাদেরই থাকে যার নিজের আপন কেউ থাকে। আর আমার তো আপন বলতে কেউ নেই। তাহলে আমার ভয় কিসের? আমি কথা তো বেশ ভালোই বলতে পারো। তুমি কি জানো আমার একটা অতীত আছে? আঙ্কেল, কি অতীত? আমি এরপর আঙ্কেল আমাকে তার পরিবারের সাথে হওয়া সব ঘটনা বলল। কিভাবে তার স্ত্রী আর মেয়েকে হত্যা করা হয়েছিল, আর তিনি কিভাবে সবকিছু অসহায় হয়ে দেখেছিল। শুধু প্রমাণের অভাবে আজকে সেই খুনি সকলের সামনে দিয়ে বুক ফুলিয়ে হেঁটে চলে বেড়ায়। আঙ্কেল, একটা কথা বলবো। আমি কি কথা বলো? আমি আপনার জায়গায় হলে পুলিশের চাকরি ছেড়ে দিতাম। এরপর সকলের সামনে ওই লোকটাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করতাম। এরপর যা হওয়ার তা পরে দেখে নিতাম। আমি রেগে হা হা হা। আমি ঠিক তোমার মতোই একজনকে খুঁজতেছিলাম। অবশেষে আমি ঠিক মানুষকে পেয়ে গেলাম। আঙ্কেল, মানে? মানে হচ্ছে তোমার আর কোথাও যাওয়া হচ্ছে না। তুমি জানো আমি একা থাকি। আর আমার একা থাকতে মোটেও ভালো লাগে না। আর তোমারও তো কেউ নেই। তাই আমি চাই আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আঙ্কেল, আমি কিছু সময় চুপ করে রইলাম। কারণ আমি ঢাকা শহর একদিনেই চিনে ফেলেছি। আর আমার তো জানা নেই যে আমি কোথায় থাকবো, কি করব। তাই এটাই বেস্ট অপশন হবে আমার জন্য যে আঙ্কেলের কাছে থেকে যাই। কি ভাবতেছ এত? আমি রাজি আঙ্কেল। আমি আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম। তবে একটা জিনিস মাথায় রেখো, তোমাকে ভালো করে লেখাপড়া করতে হবে কিন্তু। তোমাকে যে আমার থেকে বড় পুলিশ অফিসার হতে হবে। তোমার আন্টি আর বোনের খুনের প্রতিশোধ নিতে হবে। আঙ্কেল, আঙ্কেল, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। কিন্তু আঙ্কেল, আপনি বুঝলেন কিভাবে আমি বাসা ছেড়ে পালিয়ে এসেছি? আমি তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি একজন পুলিশ অফিসার। আর তাছাড়া রাত 1টার সময় একটা ছেলে একা একা বৃষ্টিতে অকারণে ভিজবে না। তাই আমার একটু সন্দেহ হয়। আর তোমার কাছে গিয়ে দেখি তোমার চোখ লাল হয়ে আছে। তাই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম। আঙ্কেল, আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে তখন গুলি করলেন কেন? যেটা আপনি ইচ্ছে করেই আমার পাশ দিয়ে চালিয়েছেন। আচ্ছা বলো তো, আমি তোমাকে কি জন্য এতক্ষণ এতগুলো প্রশ্ন করলাম? কারণটা হচ্ছে আমি চাই না যে তুমি অর্ধেক পথেই আমাকে একা ফেলে চলে যাও। তাই শিওর হয়ে নিলাম তুমি তোমার পরিবারের কাছে ফিরে যেতে চাও কিনা। আর গুলি করেছিলাম তোমার সাহস দেখার জন্য। সেটাতে তুমি অনেক আগেই পাশ করে গেছো। আঙ্কেল, আগে জানতাম পুলিশ খুব চালাক হয়, কিন্তু বিশ্বাস করেন আপনাকে না দেখলে আমি সেইটা বুঝতামই না। আমি এরপরে দুজনেই একসাথে হেসে দেই। এরপর থেকে শুরু হয় আমার নতুন জীবন। আমার সুস্থ হতে 2 দিন সময় লাগে। আঙ্কেল খুব ভালো মনের মানুষ, এই 2 দিনেই আমি বুঝে গেছি। এরপর আঙ্কেল আমাকে সেই স্কুলটাতে ভর্তি করে দেয়। ব্যাস, আমার স্বপ্নটাও পূরণ হয়। আঙ্কেল যেহেতু পুলিশ ছিলেন তাই কাগজ ছাড়া ভর্তি হতে আমার তেমন কোন সমস্যা হয়নি। এইভাবে দেখতে দেখতে আমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলি। এরপর আঙ্কেল আমাকে 6 মাসের বেশি সময় ধরে শুটিং ট্রেনিং সহ পুলিশের কাজে লাগে এমন অনেক ট্রেনিং করাই। আল্লাহর রহমতে আমি সবকিছুই লিপ্ত করে নেই। এইভাবে আমি একদিন নিজের যোগ্যতায় চাকরিতে জয়েন করি। এরপর কি হয়েছে সেইটা তো আপনারা জানেন। কিভাবে আঙ্কেল মারা যায়। আর এরপরই আমি খুলনা চলে আসি। বর্তমানে মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 2টা বেজে 45 মিনিট।
মুখে একটা হাসি চলে এলো। এত রাত হয়ে গেল অথচ টেরই পেলাম না। আমার আম্মু কাছে থাকলে হয়তো কখনোই তার ছেলেকে এইভাবে জেগে থাকতে দিত না। আজ কয়েক দিন ধরে আম্মুর কথা খুব মনে পড়তেছে। না আর বেশি দেরি করব না, কালকেই আম্মুকে দেখতে হবে। তবে নিজের পরিচয় দিয়ে নয়। ছাদে আর দেরি না করে নিজের রুমে চলে এলাম। রুমে এসেই কোন কিছু খেয়াল না করে বিছানায় চোখ বুজে শুয়ে পড়লাম। ব্যাস এক ঘুমেই সকাল হয়ে গেল। সকালের খাবার খেয়ে একা একা বাসা থেকে বের হলাম। এখন প্রায় সকাল 10টা বাজে। অনেক দিন হলো নিজের শহরে এসেছি, কিন্তু কিছুই ঘুরে দেখা হয়নি। তাই একটু ঘুরতে বের হলাম। আর একটু সামনেই একটা কলেজ আছে। এসএসসি পাশ করে এই কলেজে লেখাপড়া করার কথা ছিল আমার, কিন্তু আফসোস সেইটা তো আর হলো না। খুব ইচ্ছে হলো ভিতরটা একটু ঘুরে দেখার। তাই কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকলাম। কলেজ বোধহয় আজকে খোলা। 10টার বেশি বাজায়, স্টুডেন্টরা সবাই হয়তো ক্লাস করতে চলে গেছে। আমি আশেপাশে তাকাতে লাগলাম। অনেক সুন্দর পরিবেশ। তবে একটা বিষয় খেয়াল করলাম যে এখানে আশেপাশে অনেকগুলো ছেলে মেয়ে আলাদাভাবে বসা আছে। মানে যাদেরকে এক কথায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে। আমিও কলেজের কোণে একটা বেঞ্চে গিয়ে বসলাম। এরপর আমি একজনকে ফোন দিলাম। সিক্রেট, রেডি তো তুমি? আমি, জি স্যার, আমি একদম রেডি। খুলনা শহরের সবচেয়ে বড় বিল্ডিং এর উপরে আছি স্যার। হিসাব অনুযায়ী এখনই তার গাড়ি করে যাওয়ার কথা। আমি, জি স্যার, দেখতে পেয়েছে। এখন বলুন কি করতে হবে? তেমন কিছু না, একটু ভয় দেখাতে হবে। আমি, ওকে স্যার, মনে করুন আপনার কাজ হয়ে গেছে। এরপর আমি ফোন রেখে দিলাম এবং সাথে সাথেই আমার সহকারী নাজমুলকে ফোন দিলাম। অপরদিকে এনামুল সাহেবের ফোনে সকালে একটা কল আসে। এনামুল সাহেব ফোনটা রিসিভ করে এবং প্রায় 10 মিনিট কথা বলে এরপর ফোন রেখে দিয়ে একটা শয়তানি হাসি দেয়। কারণ সে মাত্রই একটা বিজনেস ডিল সম্পন্ন করলো। এখানে তার 80% লাভ হবে। কারণ সে যে পণ্যগুলো প্যাক করে পাঠাবে তার সবগুলোই ভেজাল প্লাস নকল। তার খুব ভালোই লাগে যখন এমন বলদ মার্কা ডিলার পায়। তাই সে মনের আনন্দে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয় গোডাউনের উদ্দেশ্যে। এনামুল হক যেহেতু এই শহরের একটা বড় পদে আছেন, তাই একটু হালকা পাতলা বডিগার্ড নিয়ে চলতেন। কিন্তু যেদিন সে ফোনে একটা হুমকি পায়, এরপর থেকে অনেক বডিগার্ড নিয়ে চলাফেরা করে সে। ঠিক তেমনি আজকেও তার সামনে একটা পুলিশ ভর্তি গাড়ি এবং পিছনে একটা গাড়ি যেটাতে তার নিজস্ব কিছু বডিগার্ড রয়েছে, এবং মাঝখানে একটা খুব দামি গাড়ি। সেই গাড়ির ভিতরেই এনামুল হক। অপরদিকে খুলনার সবচেয়ে বড় বিল্ডিং এর ছাদে সাইলেন্সার লাগানো বন্দুক নিয়ে বসে আসে একজন কন্ট্রাক্ট কিলার, যে কি না এনামুল হকের জন্যই অপেক্ষা করতেছিল। তার কন্ট্রাক্ট অনুযায়ী সে এনামুল হকের গাড়িতে থাকা ড্রাইভারের উপরে গুলি চালায়। বন্দুকের গুলিটা সোজা গিয়ে ড্রাইভারের মাথায় লেগে গুলি বেরিয়ে যায়। সাথে সাথেই গাড়িটা তার গতি হারিয়ে রাস্তার পাশের একটা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খায়। গাড়ির স্পিড কম থাকায় এনামুল হকের তেমন কোন ক্ষতি হয়নি। বডিগার্ড গুলো এসে তাড়াতাড়ি এনামুল হককে গাড়ি থেকে বের করে। এনামুল এগুলো দেখে মনে মনে বলে, এই যাত্রায় বেঁচে গেলাম। এরপর থেকে বুলেট প্রুফ গাড়ি নিয়ে চলাফেরা করব। ঠিক তখনই তার ফোনে একটা কল আসে। আননোন নাম্বার। তিনি সাথে সাথে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? এনামুল। কি ভাবতেছিস? এই যাত্রায় বেঁচে গেলি? কে? হ্যালো, কে তুই? সাহস থাকলে সামনে আয়। এনামুল। আরে কুল কুল, এত চাপ নিস না, প্রেসার হাই হয়ে যাবে যে।
এর একটা কথা, এটা ভাবিস না যে গুলিটা মিস হয়ে গেছে। এটা জাস্ট মনে করিয়ে দিলাম যে আমি চাইলেই তোকে উপরে পাঠিয়ে দিতে পারি। কে তুই? কি চাস? তুই কিন্তু আমাকে চিনিস না। তুই কিন্তু আগুন নিয়ে খেলা করতেছিস। এনামুল জোরে বলল। হা 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 হা, আমি বরাবরই খেলতে ভালোবাসি। আর হ্যাঁ, একটা কথা, তোর মৃত্যু খুব শীঘ্রই আমার হাতে হতে চলেছে। সো মৃত্যুর জন্য দিন গুনতে থাক। বেস্ট অফ লাক, বাই বাই। এরপর ফোন কেটে গেল। এনামুল হক জোরে জোরে অনেক গালিগালাজ করতে লাগলো, কিন্তু কোন শব্দ নেই। শব্দ হবে কিভাবে, ফোনটা যে কেটে দিয়েছে। এইটার পরে এনামুল হক খুব ভয় পেয়ে যায়। সেই সাথে সাথেই নাম্বার ট্র্যাক করতে বলে পুলিশকে। হ্যালো, নাজমুল, তুমি কোথায় এখন? আমি? জি স্যার, আমি একটু বাইরে বেরিয়েছিলাম। নাজমুল, দেখা করতে পারবে এখন? জি স্যার, বলুন কোথায় আসতে হবে? কলেজের সামনে চলে আসো। একা একা বসে আছি আমি। কি ব্যাপার স্যার, একা একা কলেজে কি করেন? ভাবি খুঁজতে গেছেন নাকি? নাজমুল হেসে দিয়ে বলল, হুম, সেই রকমই কিছু একটা। তুমি এত কথা না বলে তাড়াতাড়ি চলে আসো। আমি? ওকে স্যার। এরপর আমি আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম। অনেক ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে দেখতেছে। আগে হয়তো কখনো দেখে নাই তাই। কিন্তু বেশি বিরক্তিকর ব্যাপারটা হচ্ছে যখন মেয়ে একভাবে আমার দিকে তাকিয়ে থাকে। এটা সবচেয়ে বিরক্তিকর। বুঝি না এরা কি আগে কখনো ছেলে দেখে নাই নাকি। আজব ব্যাপার। তখনই আমার খেয়াল যায় যে কলেজের গেট দিয়ে জান্নাত কলেজের ভিতরে আসতেছে। আমি ভাবলাম জান্নাত হঠাৎ করে এই কলেজ। ব্যাপারটা ঠিক বুঝলাম না। তখনই আমার খেয়াল যায় আশেপাশের কিছু বাজে ছেলের দিকে। কিছুক্ষণ আগে তারা এখানে এসেছে। এসেই অনেক মেয়েদেরকে আজেবাজে কথা বলতেছে, কিন্তু তাদেরকে কেউ কিছু বলতেছে না। জান্নাতকে উল্টাপাল্টা কথা বলে, কিন্তু আজব ব্যাপার, জান্নাতও ওদেরকে কিছু বলে না। মেজাজটা খুব খারাপ হয়ে যায়। জান্নাত আমাকে বসা দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে আসে। আরে ভাইয়া, আপনি এখানে? এখানে একা একা বসে কি করেন? আপু, তেমন কিছু না, এমনিতেই বসে আছি আমি। আমি তো ভাবলাম যে হয়তো ভাবি এই কলেজে পড়ে তাই দেখা করতে এসেছেন। হেসে দিয়ে, সব সময় মজা ভালো লাগে না। আর আমাকে বলো তো, তুমি এখানে কি করো? আমি? আপনাকে বলছিলাম না যে আমার একটা বড় ভাই আছে। সে এই কলেজের লেকচারার। বাসায় একটা কাজ আছে, তাই ভাইয়াকে নিতে এলাম। আপু? ও। এরপর আমি মুখ গোমড়া করে বসে রইলাম। এর মাঝে জান্নাত আমার পাশে বসে পড়েছে। ভাইয়া, আপনার মন কি খারাপ? আপু? না। তাহলে এইভাবে মুখ কালো করে বসে আছেন কেন? আমি কিছু বলতে যাব তখনই পিছন থেকে জান্নাত বলে কেউ ডাক দিল। পিছে তাকিয়ে দেখি একটা ছেলে, বয়সে আমার থেকে বড় হবে। দেখে চেনা চেনা লাগতেছে। অনেকটা আমার বড় ভাইয়ের মতো। হয়তো এটাই আমার ভাই। তখনই জান্নাত বলল, আরে ভাইয়া, তুমি এসেছো? তাড়াতাড়ি বাসায় চলো, কাজ আছে। জান্নাত দাঁড়িয়ে কথাগুলো বলল। হুম। আর তোর পাশে এইটাকে? আগে তো কোন দিন দেখি নাই এখানে। ভাইয়া আমার দিকে অনেক সময় কেমন করে তাকিয়ে রইল। ও ভাইয়া, আমার তো মনেই ছিল না। এটা হচ্ছে সেই ভাইয়া যে আমাকে বাসে বসে হেল্প করেছিল। আপু? ও আচ্ছা, চিনতে পেরেছি। আচ্ছা, তোমার নামটা যেন কি? ভাইয়া? ইমন। আমি? শুধু ইমন? ভাইয়া, আমি পার্সোনাল কিছু বলতে পছন্দ করি না। আমি? ও আচ্ছা, সরি সরি। সেই দিনের জন্য ধন্যবাদ, আমার একমাত্র বোনটাকে বাঁচানোর জন্য। ভাইয়া? আচ্ছা,
আপনার সামনে আপনার বোনকে যদি কেউ বাজে কথা বলে তাহলে আপনি কি করবেন? আমি তাহলে আমি তাকে মেরাই ফেলবো। ভাইয়া, তাহলে ওই যে ওইদিকে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, তাদের গিয়ে কিছু বলুন। তারা তো আপনার বোন সহ সবাইকে ডিস্টার্ব করছে। ওই ছেলেগুলো মেবি আপনার স্টুডেন্ট হবে। আমি এরপর ভাইয়া রাগী লোক নিয়ে ছেলেগুলোর দিকে তাকালো, কিন্তু ছেলেগুলোকে দেখেই মুখটা কালো করে ফেলল আর বলল, এদেরকে তুমি চেনো? এরা কাদের লোক জানো? ভাইয়া, এরা কে বা কারা? কোথা থেকে এসেছে সেইটা বড় কথা না। বড় কথা হচ্ছে ও আপনার বোনকে বাজে কথা বলেছে। সো আপনি কি চুপ করে থাকবেন? আমি জোরে কথাগুলো বললাম। কলেজের আশেপাশের লোক আমাদের দিকে তাকিয়ে দেখতে লাগলো কি হচ্ছে এখানে। দেখ, তুমি কি বলতে চাইতেছ? আমি বুঝেছিম, কিন্তু সব জায়গায় গিয়ে ঝামেলা করা যায় না। এদেরকে দেখা যাচ্ছে আমি এখন কিছু বলবো, পরে দেখা যাবে আমার আপন কাউকে আরো খারাপ কিছু করে দেবে। ঠিক তেমনি এরা অনেক খারাপ আর ভয়ঙ্কর এনামুল ভাইয়ের লোক। এদেরকে আমি কিভাবে কিছু বলবো? ভাইয়া, মেজাজটা চরম পর্যায়ে পৌঁছে গেল। আমি দাঁতে দাঁত চেপে চোখ লাল করে বললাম, আচ্ছা, ধন্যবাদ, আপনি এখন যেতে পারেন। আমি ভাইয়া আমাকে আরো কিছু বলতে যাবে তখনই জান্নাত ভাইয়াকে নিয়ে চলে গেল। আর ভাইয়াকে বলল, ভাইয়া তুমি জানো না, ওই ভাইয়া একটু এমনি। শুধু শুধু তার সাথে কোন কথা বলে লাভ হবে না। আপু, হুম, বুঝতে পেরেছি ভাইয়া। অপরদিকে আমি চুপ করে কিছু সময় নিজের জায়গায় বসে রইলাম। না আর থাকতে পারতেছি না। নিজের জায়গা থেকে উঠে সেই ছেলেগুলোর দিকে এগিয়ে যেতে লাগলাম। এখনো ছেলেগুলো যাকে পাচ্ছে তাকেই ডিস্টার্ব করে যাচ্ছে। আমি ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম। মোট 7 জন আছে। ছেলেগুলোর মধ্যে থেকে একজন আমাকে বলে উঠল, ওই, তোর সমস্যা কি? এইভাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। তাদের ভিতর থেকে একটা ছেলে বলে উঠল, কিরে কথা বলিস না কেন? বোবা নাকি? এইবারও কোন কথা বললাম না, চুপ করে সবগুলোর দিকে রাগী চোখে তাকিয়ে আছি। এইবার একজন বসা থেকে উঠে এসে আমার কাঁধে হাত রেখে বলল, তুই কি নেশা করে এসেছিস নাকি? এইভাবে চোখ লাল করে আমাদের দিকে তাকিয়ে আছিস? জানিস আমরা কার লোক? কাঁধ থেকে হাত নামা। আমি এইবার ওদের মধ্যে থেকে ওদের বসো যে সে বলে উঠল, এত কথা বলতেছি কেন ওর সাথে? দুটো মেরে ভাগা তো সামনে থেকে। কই থেকে আসে কে জানে। এটা বলার সাথে সাথেই আমার সামনে থাকা ছেলেটা ডান হাত আমার মুখ বরাবর ঘুষি মারতে যাবে, তখনই আমি বাম হাত দিয়ে ছেলেটার হাত ধরে বসলাম এবং ডান হাত দিয়ে ছেলেটার নাক সোজা একটা ঘুষি দিলাম। সাথে সাথেই ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল এবং আমার সামনে বসা সবগুলো ছেলে দাঁড়িয়ে পড়ল। কলেজের আশেপাশে অনেক ছাত্র ছাত্রী ছিল। তারা এতক্ষণ আমাদের দিকে খেয়াল করে নাই, কিন্তু যেই মাত্র এমন একটা কাণ্ড ঘটল তখন সবার নজর আমার দিকে পড়ল। মাত্র কিছু সময়ের মধ্যেই পুরো কলেজ চুপ হয়ে গেল। কারণ এর আগে এমন কখনোই হয়নি যে বাইরে থেকে কেউ এসে এমন ভাবে কলেজের ছেলেপেলেদের মেরে চলে গেছে। এমন সাহস আগে কেউ দেখায়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে এরা নাকি সবগুলো এনামুল ভাইয়ের লোক। এনামুলকে নাকি এখানের সবাই প্রচুর ভয় পায়। এটা আমি পরে জানতে পেরেছি। আমি একা 6টা ছেলের সামনে দাঁড়িয়ে আছি। এদের মধ্যে থেকে একজন বলে উঠল, হয়তো ওদের বশ হবে। রকি, সবগুলোরে ফোন লাগিয়ে এখানে আসতে বল। আর সাথে হকি স্টিক এবং ক্রিকেট ব্যাটগুলো যেন নিয়ে আসে। জি, ভাই। আমি এখনই বলতেছি। আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি রক্ত লেগে আছে। আমি হাতটা একবার দেখে নিলাম।
ঠিক তখনই হঠাৎ করে কোথা থেকে চলবে। হ্যালো বন্ধুরা, আজকে এ পর্যন্ত গল্প। এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। আপনাদের হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে গল্পের পরের অংশ সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।